যমুনার তীরে বসে, উনি টেমসের পরিবর্তে যমুনার তীরে বসে ষড়যন্ত্র করছেন। সুতরাং উনার ফেরত আসা উচিত। উনার যদি সাহস থাকে ফেরত আসুন, উনার কোনো সাহস নেই। উনি অ্যাকচুয়ালি একজন কাওয়ার্ড, উনি একটা কাপুরুষ। কাপুরুষ না হলে উনি পালালেন কেন? আমি একটা জায়গায় দেখলাম যে 818 বছর পরে বাংলার অধিপতি পালিয়েছেন, লক্ষণ সেনের পরে শেখ হাসিনা, এর মাঝখানে কেউ নেই। 15 আগস্ট সম্পর্কে এখনো অনেক বিভ্রান্তি আছে। 15 আগস্ট সম্পর্কে এই বিভ্রান্তির সুযোগ নিচ্ছে। আমার মনে হয় এখানে আমাদের উপদেষ্টা পরিষদের একটা ক্লিয়ার একটা দেওয়া উচিত, আপনার নির্দেশনা দেওয়া উচিত। 15 আগস্ট সম্পর্কে আমার ধারণা যে 15 আগস্ট এখন আর জাতীয় শোক দিবস হওয়া উচিত না, তবে কেউ যদি শোক পালন করতে চায় তারা করতে পারে। কিন্তু যারা এই সার্ভিসে থেকে স্বৈর শাসকের পক্ষে ছিলেন তাদের বিরুদ্ধে আমাদের উপদেষ্টারা যাবেন বলে আমার মনে হচ্ছে না, এবং এতে আমি মনে করি তারা বিপ্লবের প্রতি এক ধরনের বিশ্বাসঘাতকতা করছেন। যে আমি একটাকে বলেছিলাম যে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জনগণ কিন্তু সরকারের থেকে এগিয়ে আছে, জনগণ এগিয়ে যাচ্ছে, সরকার কিন্তু তার পরে যাচ্ছে। সরকার, আমি আপনাকে বলি যে সরকার এই যে বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা যখন ওই যে ডেপুটি গভর্নরদেরকে জোর করে পদত্যাগ করালো, পদত্যাগ করার পরে সরকার বললো কি যে আমরা এই পদত্যাগপত্র গ্রহণ করিনি, এটা আমাদের কাছে না। মানে আমার কাছে মনে হচ্ছে ওনাদের কথা শুনে যে ওনারা এই ডেপুটি গভর্নরদেরকে রাখতে চাচ্ছেন চাকরিতে, কিন্তু ডেপুটি গভর্নররা অস্বীকৃতি জানিয়েছে। তারা পদত্যাগপত্র আবার তারা সরকারকে দিয়েছে যে তারা থাকবে না, কারণ তারা জানে যে কর্মচারীরা খেপে যাবে। কিন্তু সরকার কিন্তু বলে নাই যে আমরা ওদেরকে চাই না। সরকার কিন্তু কখনো বলে নাই যে ওই বিচারপতি, প্রধান বিচারপতি এবং অন্য বিচারপতি আমরা চাই না, এটা কিন্তু কখনো বলছে না। কারণ এই সরকার কিন্তু এক ধরনের সাংবিধানিক এক ধরনের রেখে দিচ্ছে, এটা ঠিক না। বা হ্যাঁ, রিজার্ভ, আচ্ছা দেখেন, রিজার্ভ নিয়ে আমাদেরকে কিছুই জানায় নাই। আমাদেরকে আপনার প্রথম মতো এই আন্ডার ইনভয়েস এবং ওভার ইনভয়েস করে যে পাচার করা হয়, এই পাচার যে আমরা ঠেকিয়েছি আমরা এখনো জানি না। আমরা যে এখান থেকে রিজার্ভ যে আর ঠেকানো যাবে, রিজার্ভ থেকে আর কোনো হবে না, এটাও আমরা এখনো জানি না। এই সমস্ত জিনিস কিন্তু সালেউদ্দিন আহমেদ সাহেবের আমাদেরকে জানানো উচিত, আমাদের নিশ্চিত করা উচিত। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আপনার হেডকোয়ার্টার যেগুলো আছে, প্রত্যেকটা ব্যাংকের হেডকোয়ার্টারে, হ্যাঁ, হেড অফিসে, এই হেড অফিসগুলোতে আমি মনে করি কিছু পুলিশ রাখা উচিত বা কিছু আর্ম ফোর্সেস রাখা উচিত। কারণ বিশেষ করে যেখানে একটা জিনিস মনে রাখতে হবে, এটা আরেকটা জিনিস আমি দেখছি যে এই যে অলিগার্করা যারা ছিল আসল এখান থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে, হ্যাঁ, এস আলম বলেন, আপনি বসুন্ধরা বলেন, আপনি সালমান এফ রহমান বলেন, বেক্সিমকো, আরো যারা যারা আছে, এই ব্যাপারে কিন্তু সরকার একটা কথা বলে নেই, না, একটা কথা বলে নাই। এখন দেখেন এস আলম গ্রুপের লোকে কিন্তু এসে আপনার ওই গুলিগালাজ করলো, এটা বোধহয় কি ইউসিবি না কোথায় জানি, হ্যাঁ, ইসলামী ব্যাংক দখল করার জন্য। তো তাহলে এস আলম গ্রুপের করছে, এস আলমকে আপনি যদি কিছুই করছেন না, আপনি জানেন যে এই এতগুলো ব্যাংক এস আলম গ্রুপ নিয়ে নিয়েছে, সুতরাং সেখানে একটা বিশাল উত্তেজনা বিরাজ করছে। আপনি যখন দেখবেন তখন আপনি ওগুলো জায়গায় আপনি আপনার লোক থাকবে না যে যাতে এস আলম গ্রুপ আর ঢুকতে না পারে। আমি দেখতে পাচ্ছি যে সালাউদ্দিন সাহেব একটা জায়গায় লিখে বলেছেন যে প্রথমে আমরা মূল জায়গায় ফেরত যাব, তারপরে আমরা আস্তে আস্তে সংস্কার করব। আমার মনে হয় বিপ্লবে এটা এভাবে করা যায় না, এটা বিপ্লবে করা যায় না। মানে এখানে বলা হয় যে ম্যাক্সিমাম উপদেষ্টাদের মধ্যে একটা ঘাপলা আছে। জি ম্যাক্সিমাম উপদেষ্টাদের মধ্যেই একটা ঘাপলা। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যদি এস আলমকে আগে বসতে দেন, বলেন যে আগে এস আলম বসুক, সে তার ব্যবসা করুক, তারপরে আমরা আস্তে ধীরে তাকে বিচার করব, তাহলে এটা হবে না। বসুন্ধরাকে যদি আপনি বসতে দেন তাহলে এটা হবে না। আমি মনে করি এই আর্জেন্সিটা ওনারা এখনো বুঝতে পারেন নাই। জি, আমরা এখন 15ই আগস্টকে নিয়ে একটা নীল নকশা চলছে। ইতিমধ্যেই তো আমরা এর আলামত পেয়েছি, শেখ হাসিনাকে ফেরত আনানোর জন্য বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল চলছে, এবং সেই হিসেবে আমরা দেখতে পেয়েছি যে দেশে অন্যদিকে ছাত্ররাও বিক্ষোভ করেছে যে শেখ হাসিনাকে ফেরত আনানোর জন্য, আবার তার লোকজনও চাচ্ছে। তো সবার চাওয়া তো একই, তাহলে তো শেখ হাসিনার ফেরত আসা উচিত।
ফেরত আসা উচিত, এবং সরকারের বলা উচিত ভারত সরকারকে যে আমাদেরকে হ্যান্ড ওভার করো, হুম আমাদের কাছে শেখ হাসিনাকে হ্যান্ড ওভার করো। এটা বলা উচিত। আর আরেকটা আর জিনিস, শেখ হাসিনারও আসা উচিত। শেখ হাসিনা তো আসবেন না, এটা আমি জানি না আসবেন উনি না। তো বলতেছেন উনি শীঘ্রই আসবেন, তারপর ওনার নেতা কর্মীরা চাচ্ছে উনি আসুক, তো না, উনি সেখানে তো কখন ওনার আসবেন? ওনার নেতা কর্মীদের স্বার্থে তো ওনার আসা উচিত। উনার আসা উচিত, কিন্তু উনি মুখে বিক্ষোভ, যা বলেন। হুম, হ্যাঁ, বলেন। মানে ছাত্রদের বিক্ষোভ করে বলতে হবে কেন ওনাকে আনানোর জন্য? কারণ উনি তো আসবেন না, উনি মুখে মুখে এগুলো বলতেছেন। উনি তাহলে উনি যে তারেক 1971 রহমান সালে, সম্পর্কে বলতেন, তারেক রহমান দেশ থেকে পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে ওই টেমসের পাড়ে বসে সারাক্ষণ কুমতলব দিচ্ছে, ষড়যন্ত্র করছে, সাহস থাকলে দেশে আসুক। ওবায়দুল কাদের সাহেবও বলেছে বারবার, এটা এখন সাহস উনার জন্য প্রযোজ্য পুরোপুরি। উনি সাহস থাকলে। যমুনার তীরে বসে, উনি টেমসের পরিবর্তে যমুনার তীরে বসে ষড়যন্ত্র করছেন। সুতরাং উনার ফেরত আসা উচিত। উনার যদি সাহস থাকে ফেরত আসুক। উনার কোনো সাহস নেই। উনি অ্যাকচুয়ালি একজন কাওয়ার্ড। উনি একটা কাপুরুষ। কাপুরুষ না হলে উনি পালালেন কেন? আমি একটা জায়গায় দেখলাম যে 818 বছর পরে বাংলার অধিপতি পালিয়েছেন। লক্ষণ সেনের পরে শেখ হাসিনা। এর মাঝখানে কেউ নেই, কেউ পালায়নি। তো উনি পালালেন কেন? উনি পালালেন কারণ উনাকে না হলে মানুষ ছিঁড়ে ফেলতো। মানুষ উনাকে ছিঁড়ে ফেলতো। উনি এত নিষ্ঠুরতা করেছেন বাংলাদেশে। উনি এত বাচ্চাদের প্রাণ নিয়েছেন, এবং উনি আরো বাচ্চাদের প্রাণ নিতে চাচ্ছিলেন। উনার মধ্যে কোনো দয়া মায়া নাই। বাট উনি তো বলছেন যে প্রাণ বাঁচানোর জন্যই উনি পালিয়ে গেছেন, কার মানে প্রাণ বাঁচানোর জন্য? অন্যদের প্রাণ বাঁচানোর জন্য। এটা মিথ্যা কথা। উনি অন্যদেরকে খুন করতে চেয়েছিলেন। ওয়াকার বলেছে যে সেনাবাহিনী খুন করবে না, সেনাবাহিনী গুলি করবে না। এটা তার আগের দিন রাত্রেবেলা যখন ফরমেশন কমান্ডারদের সাথে কথা হয়েছে, জেনারেল ওয়াকারকে আমি যতটুকু বুঝি, ফরমেশন কমান্ডাররা বলেছে আমাদের সিপাহীরা গুলি করবে না, সিপাহীরা গুলি করবে না সাধারণ শিক্ষার্থীদেরকে। যখন উনি বুঝাচ্ছেন সব ফরমেশন কমান্ডার অর্থাৎ অনেক জিওসি, এরা তো সব আওয়ামী লীগেরই অ্যাপয়েন্টেড, কিন্তু তারা, তাদের রিপোর্ট হচ্ছে তারা জানছে সিপাহীদের থেকে সিপাহীরা গুলি করবে না। সুতরাং ওই জেনারেলরা এই অর্ডারও দিতে রাজি না, এই অর্ডারও দিতে রাজি না। যখন তারা বললো আমরা অর্ডার দিতে রাজি না, তখন কিন্তু ওয়াকার শক্তি পেয়ে গেল যে আমার সাথে, হ্যাঁ, আমি জানি না 35 বা 40টা ফরমেশন কমান্ডার আছে। সুতরাং এরপরে উনি ওই রাত্রেই লিখে দিল যে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে গুলি করা হবে না। যখন বলা হলো ওইখান থেকে, ওই সময় থেকেই সেনাবাহিনী আর শেখ হাসিনা আলাদা হয়ে গেছে। আমি যেটা বলতে চাচ্ছি যে শেখ হাসিনা তো শেষ পর্যন্ত বলছিলেন যে ওদেরকে গুলি করো, ওদেরকে মারো, কাজ করো। উনি এটাকে নাম দিচ্ছেন কাজ করো। এবং ওরা যখন বলেছে আমরা পারবো না, তখন উনি কিন্তু বলেছেন যে আমি তো বিশ্বাস করে তোমাদেরকে বসিয়েছিলাম। অর্থাৎ আমি বিশ্বাস করে তোমাদেরকে বসিয়েছিলাম যে তোমরা গুলি করতে থাকবে, তাই না? সেটাকে উনি ঘুরায় এখন বলতেছেন উনাকে সরানো হয়েছে উনাকে বাঁচানোর জন্য, এবং বলা হয়েছে যে এটা আমরা পারবো না। উনি কোনো মতে গুলি করতে পারেন নাই দেখে উনি পালিয়েছেন। উনি এতই কাপুরুষ যে উনি গুলি করে থাকতে চাইছিলেন, গুলি করতে পারেন নাই, উনি পালিয়েছেন। আমি এইরকম আরেকটা কাপুরুষ দেখতে পাই হিটলারের মধ্যে, যে দাঁড়াইতে পারে না, শত্রু যখন আসছে নিজেকে গুলি করে মরে ফেলেন, নিজেকে মেরে ফেলছে, আত্মহত্যা করেছেন। কারণ বিচারের সম্মুখে দাঁড়ানোর ক্ষমতা ওনার ছিল না। শেখ হাসিনারও নেই। আমি মনে করি না শেখ হাসিনা কখনো বাংলাদেশে এসে বলতে পারবে যে আমি বিচারের সম্মুখীন হইলাম, এটা পারবে না। 15ই আগস্টকে নিয়ে যে ষড়যন্ত্রটা, এটা নিয়ে যদি কিছু বলতেন, যে ওরা সংগঠিত হচ্ছে এবং প্রধানমন্ত্রীর একটা অডিও আমরা শুনেছি যে সবাই আসার জন্য, এবং আমরা এটাও জানি যে ওরা ভিতরে ভিতরে প্রস্তুত হচ্ছে যে আসবে। তো এটা এখানেও কিন্তু 15ই আগস্ট কি আমাদের জাতীয় শোক দিবস? এই ব্যাপারে আমাদের সরকারের মন্তব্য কি? আমাদের সরকারের পজিশনটা কি? আমি সাখাওয়াত বলে ফেলছি। আচ্ছা, এনিওয়ে, ফারজানা করিম সাখাওয়াত সম্পর্কে বলা হয়ে গেছে, বলা হয়ে গেছে। আমি এখন যাচ্ছি না। আমি যেটা নিয়ে বলতে চাচ্ছি 15ই আগস্টের ব্যাপারে, যে 15ই আগস্ট আমাদের জাতীয় শোক দিবস। শেখ মুজিবুর রহমান সাহেবকে আমরা কিভাবে মূল্যায়ন করব? উনার কি বাকশালটাকে আমরা ভুলে যাব? আমরা কি উনার 74-এর দুর্ভিক্ষ ভুলে যাব? আমরা কি গণবাহিনীর উপরে যে হত্যাকাণ্ড হয়েছে সেটা ভুলে যাব? আমরা সরকারের থেকে এটা জানতে চাই। কারণ আমি তো ভুলতে পারিনি, এবং আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগ, এখানে যে আওয়ামী লীগ একটি প্রতিষ্ঠান,
বা একটি আউটফিট, আমি এটাকে আউটফিট বলতে চাই বেশি, এটা একটা অপরাধী, সংগঠিত অপরাধী চক্র, যেটা বাংলাদেশ হওয়ার পর থেকে ৭২ সাল থেকে যখনই পাওয়ারে এসেছে তখনই আমাদের দেশের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করছে। এই সংবিধানটা তৈরি হয়েছে শেখ মুজিবের দিকে তাকিয়ে। আমি প্রাইম মিনিস্টার বলে ওই শেখ হাসিনা বলতেছি, আমি জানি না কখনো প্রধানমন্ত্রী আসছে। না আসলে ২-১ দিনের বিষয় তো হঠাৎ করে আমার নিজেরও চলে আসছে। আমি শেখ হাসিনা, আমি উনি যখন পাওয়ারে ছিল তখনও তো ওনাকে প্রধানমন্ত্রী বলতাম না। এনিওয়ে, যাই হোক, এখন যদি এসে যায়, সরি। সো 15ই আগস্ট সম্পর্কে এখনো অনেক বিভ্রান্তি আছে। 15ই আগস্ট সম্পর্কে এই বিভ্রান্তির সুযোগ নিচ্ছে। আমার মনে হয় এখানে আমাদের উপদেষ্টা পরিষদের একটা ক্লিয়ার একটা দেওয়া উচিত, আপনার নির্দেশনা দেওয়া উচিত। 15ই আগস্ট সম্পর্কে আমার ধারণা যে 15ই আগস্ট এখন আর জাতীয় শোক দিবস হওয়া উচিত না, তবে কেউ যদি শোক পালন করতে চায় তারা করতে পারে। বর্তমান প্রেক্ষিতে মানে তারা যদি তাদের নেতার জন্য করতে চায়, কিন্তু রাষ্ট্রীয়ভাবে না, তারা করতেই পারে। এক্স্যাক্টলি, তারা করতেই পারে। যেহেতু গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ, সেহেতু তারা তাদের নেতারা তারা করতে পারে, কিন্তু তারা আবার বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না করে তারা করুক। সমস্যা তো এখানে তারা তো বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য চেষ্টা করছে, এবং এতদিন যে সংখ্যালঘুদের নাম নিয়ে বিশৃঙ্খলা তৈরি করছে, এবং সেদিনও একটা টার্গেট আছে যে অনেক ধরনের বিশৃঙ্খলা। এই সময় 32 নম্বর শাহবাগ প্রতিটা জায়গায় আমি মনে করি সেনাবাহিনীর সিপাহি রাখা উচিত, একটা ভূমিকা থাকা উচিত কঠিন সেনাবাহিনীর। এখানে এখনো পুলিশ আমাদের সেই অবস্থায় আসে নাই। পুলিশ আসলে তো আমরা পুলিশকেই রাখতাম, কিন্তু গণতান্ত্রিক দেশ হিসাবে। কিন্তু যেহেতু এখনো পুলিশ আমাদের সেই অবস্থায় আসে নাই, কারণ আমি চাই না সাধারণ শিক্ষার্থীদের সাথে ওনারা এক মুখোমুখি হোক। আমি এটা চাই না। আমি চাই না যে হেফাজত, এই যে অন্যরা বলছে হেফাজত অমুক তমুক, হ্যাঁ, এরা যে ওই জায়গায় থাকবে, আমি এটা চাই না। আসলে আমি চাই না মানে আমি যদি সরকারি চিন্তা করি, আমি চাই না যে দুটো বিরোধী পক্ষ একজন আরেকজনের সামনে আসুক এবং ওখানে মারামারি হোক। কিন্তু আপনার অনেকে বলছে এই আন্দোলনের পেছনে শিবির, হিজবুত তাহিদি এগুলোর একটা যোগ সাদৃশ্য আছে। আপনি কি এরকমটা মনে করেন? আমি এরকম কোনো প্রমাণ তো দেখি নাই, কিন্তু ব্যাপারটা হলো যে আমাদের এখানে কেউ যদি আপনার ইসলামিক মাইন্ডেড হয়, সেটা তো কোনো অপরাধ না। সে যদি আপনার কোনো সহিংসতাতে যদি না হয়, আপনার না হয়ে সে যদি ছাত্রদের সাথে যোগ দেয়, তো এটা কি কোনো অপরাধ? এখন আমরা বলতে পারি যে যদি দেখা যায় যে বিপ্লবটা হওয়ার পরে বা গণঅভ্যুত্থান যেভাবে বলে এটা হওয়ার পরে জামাত এটাকে ব্যবহার করে ওই সমস্ত ছাত্ররা যাদেরকে তারা হিজবুত তাহরির অথবা শিবির তারা আগে গিয়েছিল, কর্মী পাঠিয়েছিল, সেই কর্মীরা যে ওখানে একটা আপনার প্রভাব বলয় তৈরি করেছে, সেই বলয় দিয়ে তারা ঢাকা ইউনিভার্সিটি দখল করতে চাচ্ছে বা অন্য ইউনিভার্সিটি দখল করতে চাচ্ছে, এরকম যদি হয় তাহলে হ্যাঁ, তাহলে আমাদের সেটার বিরুদ্ধে আমার মনে হয় অ্যাকশন নেওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের এখানে কোনো উগ্র চরমপন্থী যাতে না তৈরি হয়। তো হিজবুত তাহরিরকে কি আমরা উগ্র চরমপন্থী হিসেবে দেখব, অথবা শিবিরকে আমরা দেখব, সেটা ব্যাপারেও কিন্তু আমি তো আপনাকে কোনো এখন সিদ্ধান্ত দিতে পারবো না। আরেকটা ব্যাপারে আমি আপনাকে যেটা শুনতে চাই যে বিভিন্ন মন্ত্রণালয়ে আমরা দেখতে, মানে মন্ত্রীরা তো চলে গেছেন বা সচিবালয়ে, কিন্তু তাদের সেটআপটা তো আছে, একদম সেটআপটা আছে। তো সেই সেটআপটা কিন্তু মানে যথেষ্ট না, আরো মানে অফিসিয়ালি ভাবে মানে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করার। আমি আপনাকে বলি যে পররাষ্ট্র মন্ত্রণালয় কি হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে এরা কিন্তু একটা রোল প্লে করেছে। এই সরকার যখন আপনার অত্যাচার করে যাচ্ছিল, নিপীড়ন করে যাচ্ছিল, তখন এই নিপীড়নের পক্ষে সাফাই গিয়েছে না, এই ডিপ্লোমেটরা গিয়েছে। তো এটা তাদের চাকরি, তাদের এটা করতে হয়, তারা করেছে। এখন বিষয়টা হলো যে এটা কি অতি উৎসাহে কেউ করলো নাকি কেউ করতে বাধ্য হলো? যদি আপনি করতে বাধ্য হন তাহলে কিন্তু আমরা ধরে নিব যে না, আপনার মধ্যে তো বিবেক আছে, আপনি তখন পারেননি। আমার এটা বোঝা উচিত, যে আপনি চাকরি ছাড়তে পারেননি, কিন্তু আপনি চেষ্টা করেছেন। হ্যাঁ, সো
অন্যদিকে